ওই নির্বাসন থেকে স্বেচ্ছায় এসে বাংলাদেশে এসে আত্মসমর্পণ করার কোনো স্কোপ নাই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5ই আগস্ট তিনি বাংলাদেশ থেকে চলে গেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি তিনি ভারত সরকারের নিয়ন্ত্রণে নির্বাসনে আছেন। তো কোনো আসামি যদি অন্য কোনো দেশে ওই সরকারের অধীনে নির্বাসনে থাকেন, তাহলে তার পক্ষে ওই নির্বাসন থেকে স্বেচ্ছায় এসে বাংলাদেশে এসে আত্মসমর্পণ করার কোনো স্কোপ নাই। অর্থাৎ তাকে ওই দেশের সরকার বন্দি বিনিময় চুক্তির আওতায় বাংলাদেশ সরকারের কাছে হ্যান্ডওভার করবে, অথবা ওই ব্যক্তিকে ওই সরকার বা ইন্ডিয়ান সরকার তাকে পুশব্যাক করতে পারে। তো যখন যেহেতু আমরা জানি যে শেখ হাসিনা তিনি ভারত সরকারের অধীনে আছেন, নির্বাসনে আছেন, এবং বাংলাদেশ সরকার তাকে পাওয়ার জন্যে চিঠি দিচ্ছেন, ভারত সরকার এখন পর্যন্ত হ্যান্ডওভার করেননি। তো এই যে বক্তব্যগুলো যেটা রয়টার্সে নিয়ে বলেছেন যে তিনি আসবেন, তার লোকবল আসবে, একত্রে এসে আদালতে আত্মসমর্পণ করবে, এই বক্তব্যের কোনো আইনগত সুযোগ আমি দেখি না। কারণ হচ্ছে তিনি তো নির্বাসনে আছেন, ভারত সরকারের অধীনে আছেন। তো তিনি স্বেচ্ছায় আসবেন কিভাবে? তাকে তো ওই সরকারের মাধ্যমে আসতে হবে। আর ওই সরকারের মাধ্যমে আসলেই তো ওই সরকার যদি তাকে হ্যান্ডওভার করতে হয়, তাহলে বাংলাদেশ সরকারের কাছে হ্যান্ডওভার করবে। হ্যান্ডওভার করার সাথে সাথে তিনি জেল হাজতে যাবেন। সো আত্মসমর্পণ করার কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। সেটাই বললাম যে এটা ভারত সরকারের নিয়ন্ত্রণে নির্বাসনে আছে। তো তিনি তো ভারত সরকারের নিয়ন্ত্রণের বাইরে, তিনি একা একা বাংলাদেশে আসার কোনো সুযোগ নাই। তো যদি সুযোগ না থাকে তো তিনি কি করে বাংলাদেশে এসে আত্মসমর্পণ করবেন? সেটাও তো একই কথা, ট্রাইবাল পাসের প্রশ্ন উঠবে না তো, কারণ উনি তো আছে ভারত সরকারের অধীনে। তো ভারত সরকার উনি যদি ফ্রি থাকতো, ধরেন উনি কোনো সরকারের অধীনে নাই, তিনি কোনো কারণে হয়তো পাসপোর্ট ছাড়া একটা দেশে আছে, তিনি আসতে চান দেশে, সেখানকার দূতাবাসে তিনি সাহায্য চাইবেন, এবং তখন বা এই দেশের মানুষ যদি তিনি বৈধভাবে যদি থাকেন বা এসে, তাহলে ওখানে একটা ট্রাভেল পাসের প্রশ্ন ওঠে। তিনি তো এইখানে দণ্ডপ্রাপ্ত, তিনি ভারতে নির্বাসনে, ভারত সরকার তাকে দিতে পারে, ভারত সরকার তাকে নাও দিতে পারে। তো উনি স্বাধীনভাবে এসে আত্মসমর্পণ করবেন, এই সুযোগ আমার মনে হয় যে এটা ঠিক না। দিলে সরকারকে দিতে হবে। সো এখানে আইনগত উনি এসে আত্মসমর্পণ করবে এরকম আইনগত সুযোগ নাই বলে আমি মনে করি। তাহলে এই রয়টার্স গণমাধ্যমকে দেওয়া এই ধরনের বক্তব্য কি প্রক্রিয়াকে একটু অস্থির করার? এইটা আমার কাছে তাই মনে হয় যে তিনি কি উদ্দেশ্যে এই বক্তব্য দিয়েছেন রয়টার্সকে, বা আদৌ দিয়েছেন কিনা, বা কী উদ্দেশ্যে দিয়েছেন এটা তিনি ভালো বলতে পারবেন। তবে এই বিশ্লেষণ তো থাকতেই পারে যে হয়তো তিনি তার কর্মীদেরকে বা নেতাকর্মীদেরকে উজ্জীবিত রাখতে চান, অথবা তিনি এক ধরনের উশৃঙ্খলতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান, অথবা হতে পারে তার অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে, যদি তিনি এই বক্তব্য দিয়েই থাকেন আদৌ। তবে এইটার কোনো কার্যকরণ সম্পর্ক আছে বলে আমার কাছে মনে হয় না। কারণ হচ্ছে যে তিনি ব্যক্তিগতভাবে আসবারও সুযোগ নাই, আত্মসমর্পণ করারও সুযোগ নাই। ভারত সরকারের নিয়ন্ত্রণের বাইরে স্বেচ্ছায় আসার কোনো সুযোগ আমি আইনগতভাবে দেখি না। তিনি জুলাই অভ্যুত্থানে তার একটা কমান্ড রেসপন্সিবিলিটি, সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি আছে, এবং সেই দায় থেকে তার একবার একটা শাস্তি হয়েছে। এর বাইরেও যেমন ধরেন শাপলা চত্বর হত্যা মামলায় তার একটা সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি আছে, তার ব্যক্তিগত দায়ও আছে। আবার এই যে সারা বাংলাদেশে যে গুম খুন হয়েছে,
তো সেখানেও কিন্তু তার দায় আছে, সেখানেও তার বা সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি আছে। তো এইভাবে যে অনেকগুলো মামলায় তিনি হয়তো পর্যায়ক্রমে আসামি হবেন, এবং ইতিমধ্যে যেহেতু জুলাই অভ্যুত্থানের ঘটনায় হয়েছে, শাপলা চত্বরে হওয়ার সম্ভাবনা আছে এবং হবে না তিনি। তাছাড়া গুমের অনেক মামলায় তিনি আসামি হওয়ার আমরা সুযোগ আছে বলে দেখি। তো এগুলিতে উনি আসামি হবেন। আর আসলে আওয়ামী লীগের ধরেন ঊর্ধ্বতন নেতৃবৃন্দের মধ্যে ইতিমধ্যে তো দেখছেন আমাদের অনেকের বিরুদ্ধে বিচার এবং আরও অনেকেই তারা গ্রেফতারাধীন আছে, তাদের বিরুদ্ধেও রিপোর্ট সাবমিটকে ফর্মাল চার্জ দাখিল হবে এবং তাদের বিরুদ্ধেও খুব শিগগির রিপোর্ট দাখিল হবে বলে আমরা আশা করছি। যেমনটা আমাদের আমির হোসেন আমু আছেন, আব্দুর রাজ্জাক খান আছেন, শাহজাহান খান আছেন, আমাদের কামাল আহমেদ মজুমদার আছেন, এরকম বেশ কয়েকজন আছে। তাদের পর্যায়ক্রমে তাদের বিরুদ্ধে রিপোর্ট সাবমিট হবে। ইনভেস্টিগেশন, আমি যতদূর জানি তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন রিপোর্ট প্রায় শেষ, শিগগির ইনভেস্টিগেশন রিপোর্ট দাখিল হবে বলে আমরা জেনেছি। হেফাজতের যেটা শাপলা চত্বরের মামলার তদন্ত শেষ, সম্ভবত আজকালের মধ্যেই আমার কাছে খসড়া রিপোর্টটা দাখিল হবে। আমরা যাচাই বাছাই করব এবং আমরা দেখে যদি চূড়ান্ত রিপোর্ট সাবমিট হলে আমরা আশা করতেছি এই ট্রাইব্যুনাল 21 তারিখে খোলার দিনেই আমরা ফর্মাল চার্জ আমরা দাখিল করতে পারবো।